আসসালামু আলাইকুম। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস অঢেল অর্থ বিদেশে পাচার করেছেন এবং হাজার হাজার কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন। যখন কিনা তিনি নিজেই সরকার প্রধান, তখন এই মুহূর্তে যে অস্থির সময় বিরাজ করছে এবং গণমাধ্যমও নানানভাবে রোশন আলো করছে, তখন এই সংক্রান্ত এমন একটি ভয়ঙ্কর রিপোর্ট বাংলাদেশ প্রতিদিন কেন প্রকাশ করলো, কি উদ্দেশ্যে প্রকাশ করলো, তা নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠতেই পারে। আর বাংলাদেশ প্রতিদিনের যেই গ্রুপের, বসুন্ধরা গ্রুপের, তাদের সম্বন্ধেও তো আমরা কম বেশি জানি। তবে যতই জানি না কেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে, এটিকে আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না। তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ দীর্ঘদিনের এবং এ সংক্রান্ত একাধিক মামলা তো দায়ের হয়েছে, যদিও সবগুলো থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। সেই জায়গা থেকে যদি বলতে হয় যে 1997 সালে যখন গ্রামীণ টেলিকমের নামে একটি তিনি লাইসেন্স নিয়েছিলেন গ্রামীণ ফোনের, তখন তিনি শর্ত দিয়েছিলেন যে এই প্রতিষ্ঠান থেকে তিনি কোনোভাবেই লাভবান হবেন না এবং এর উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ জনগোষ্ঠীর দরিদ্র মানুষদেরকে স্বাবলম্বী করা, এবং সেই শর্তেই সরকার তাকে লাইসেন্স দিয়েছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কি করলেন? শুধুমাত্র এর মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করলেন এবং দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিদেশি প্রতিষ্ঠান নরওয়ে টেলিনরকে তিনি শেয়ার হোল্ডার হিসেবে নিলেন, অধিকাংশ শেয়ার তাদের কাছে হস্তান্তর করলেন। এখন এই যে রিপোর্টটি, সেই রিপোর্টে বলা হচ্ছে যে শুধুমাত্র গ্রামীণ টেলিকম থেকে গত ২৬ বছরে ডক্টর মোহাম্মদ ইউনূস ১,০০০ কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন। বাংলাদেশ প্রতিদিন বলছে, আমি একটু হুবহু বলি, যে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে ডক্টর ইউনূস দেশের অলাভজনক প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম থেকে হাজার হাজার কোটি টাকা কয়েক হাত ঘুরে সামাজিক ব্যবসার নামে বিদেশে পাচার করেছেন। শ্রমিক কর্মচারীদের ন্যায্য অধিকার কেড়ে নেওয়ার জন্য আদালতে বিচারাধীন মামলার রায় নিজের পক্ষে নিতে বিচারক সহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ঘুষ দেওয়ার জন্য একটি দালাল চক্রের সঙ্গেও চুক্তি করেন। আর ডক্টর ইউনূসের এইসব অর্থ পাচার, দুর্নীতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দালিলিকভাবে প্রমাণিত হয়েছে। এবার তার বিস্ময়কর কর ফাঁকির অপরাধের ঘটনা সবাইকে হতবাক করেছে। কর ফাঁকির ব্যাপকতা, গভীরতা ও অপরাধের অভিনবতা বিবেচনায় এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় কর ফাঁকির ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এবং যেটি জানা যাচ্ছে যে গ্রামীণ টেলিকম বর্তমানে গ্রামীণ ফোনের 34.20% শেয়ারের অংশীদার, যার মাধ্যমে গ্রামীণ টেলিকম প্রতি বছর গ্রামীণ ফোন থেকে হাজার কোটি টাকার উপরে ডিভিডেন্ড পায়, লভ্যাংশ হিসেবে যেটি পেয়ে থাকে। এবং যেটি কোম্পানি আইন রয়েছে, সেই কোম্পানি আইনের 28 ধারায় বলা হচ্ছে যে এই ধরনের অলাভজনক কোম্পানির কোনো ধরনের শেয়ার মূলধন নেই, কোনো ব্যক্তি মালিকানা নেই, আইন অনুযায়ী এর কোনো ডিভিডেন্ড অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে হস্তান্তরের সুযোগ নেই। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতি বছর গ্রামীণ টেলিকমের হাজার কোটি টাকার উপরে ডিভিডেন্ড সম্পূর্ণ বেআইনিভাবে কয়েক হাত ঘুরিয়ে সামাজিক ব্যবসার নামে বিদেশে পাচার করে আত্মসাৎ করেছেন। কোম্পানি আইন 1994 28 এবং 29 ধারার বিধান উল্লেখ করে এখানে বলা হচ্ছে যে এই দুটি বিধান লঙ্ঘন করে গ্রামীণ ফোন লিমিটেড থেকে গ্রামীণ কল্যাণ, যেটি আরও একটি প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের, সেই গ্রামীণ কল্যাণকে তারা লভ্যাংশ আয়ের 42.6% বিতরণ করে আসছে, যদিও গ্রামীণ কল্যাণ গ্রামীণ ফোন লিমিটেডের শেয়ার হোল্ডার নয়। এটা তো সব গ্রামীণ ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান, এমনটাই বলা যেতে পারে। এবং আইন অনুযায়ী গ্রামীণ টেলিকমের সমগ্র লভ্যাংশ আয়কে এর আয় হিসেবে, মূল আয় হিসেবেই দেখাতে হবে, অন্য কারোর আয় হিসেবে দেখানোর কোনো সুযোগ নেই। সেই অনুযায়ী বাংলাদেশ প্রতিদিন বলছে যে সংশ্লিষ্ট আর্থিক বছরের জন্য প্রযোজ্য কর্পোরেট হারে কর দিতে হবে। কিন্তু তাদের নিরীক্ষিত হিসাব পর্যালোচনা করলে দেখা যায় তারা গ্রামীণ টেলিকম থেকে গ্রামীণ কল্যাণকে তাদের লভ্যাংশ আয়ের প্রায় অর্ধেক প্রদান করেছে শুধুমাত্র অগ্রিম আয়কর, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, AIT 10 থেকে 20% হারে। অথচ আইন অনুযায়ী তাদের জন্য প্রযোজ্য কর্পোরেট করের হার 35% থেকে 37.5%। এই যে দুটির মধ্যে গ্যাপ,
যে কর্পোরেট রেট এবং ডিভিডেন্ড ট্যাক্সের যে পার্থক্য, সেখান থেকে যে কর ফাঁকি প্রায় 20% বা 15% যাই বলি না কেন আমরা, সেখান থেকেই এই কর ফাঁকির বিষয়টি সহজেই চোখে পড়ে। বাংলাদেশ প্রতিদিন বলছে যে গ্রামীণ টেলিকম শুরু থেকে যে কর ফাঁকি দিয়েছে সেগুলো যোগ করলে এর পরিমাণ দাঁড়ায় প্রায় 1000 কোটি টাকা। এই কর ফাঁকির হিসাব শুধু গ্রামীণ টেলিকমের ডক্টর ইউনূস নিয়ন্ত্রিত অন্যান্য কোম্পানি এবং যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং তার ব্যক্তিগত আয়করের ক্ষেত্রেও ব্যাপকভাবে কর ফাঁকির ঘটনা অনেকটা স্বাভাবিক নিয়মের মতোই বহু বছর ধরে ঘটছে। এখানে আরো বলা হচ্ছে যে ডক্টর ইউনূস নিয়ন্ত্রিত অন্যান্য প্রতিষ্ঠানগুলোর কর ফাঁকির ঘটনাগুলো হিসাব করলে এর পরিমাণ দাঁড়াবে বিশাল অঙ্কের। গ্রামীণ টেলিকমের 26 বছরের যে কার্যক্রম, সেই 26 বছরের কার্যক্রমে হিসাব ধরলে প্রায় 1000 কোটি টাকার কর ফাঁকি দেওয়া হয়েছে। আরো নানান ধরনের হিসাবের মধ্যে রয়েছে এবং এখানে বলা হচ্ছে যে এটি লক্ষণীয়, ডক্টর ইউনূস তার কর ফাঁকির বিষয়গুলো ধামাচাপা দিতে দেশের আদালতে বেশ কিছু মামলা ও রিট পিটিশন দায়ের করে রেখেছেন। এসব মামলা ও রিটের উদ্দেশ্য হচ্ছে কর ফাঁকি সংক্রান্ত বিষয়ে ডক্টর ইউনূস সুবিধা পাওয়া। এ কথা তো সত্য যে এর আগে আমি নিজেই মন্তব্য করেছি যে পৃথিবীর আর কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে পাওয়া যাবে না ডক্টর ইউনূসের মতন, যিনি ক্ষমতায় এসে 10 মাসে যে পরিমাণ ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করেছেন একেবারে নজিরবিহীন। এরকম হিসাব আমরা আগেও দিয়েছি, শুধু একটু মনে করিয়ে দিই, গ্রামীণ ফোনের ক্ষেত্রেই কিংবা গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ টেলিকমের ক্ষেত্রেই, যেমন গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর 666 কোটি টাকা পাওনা ছিল। সেটি যে হাইকোর্টে মামলা চলছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হওয়ার পরে, আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা প্রত্যাহার করে নিয়েছে। আবার যেমন ধরুন গ্রামীণ ব্যাংকের সরকারের যে মালিকানা ছিল, যে পার্সেন্টেজ ছিল, সেটি কমিয়ে 10% নামিয়ে আনা হয়েছে, আগে ছিল 25%। আর গ্রামীণ ব্যাংকে আগামী 5 বছর কোনো ট্যাক্স দিতে হবে না, কর দিতে হবে না, কর অব্যাহতির সুবিধা নিয়েছে আগামী 2029 সাল পর্যন্ত। এই যে আমরা এটাকে কিভাবে মন্তব্য করব, কোনো ধরনের বাধা ছাড়া, কোনো ধরনের সমালোচনা তোয়াক্কা না করে বা লাজ লজ্জার তোয়াক্কা না করে এই যে একের পর এক সুবিধা নিচ্ছেন, সেক্ষেত্রে বাংলাদেশ প্রতিদিনের এই রিপোর্টটি, যেটি প্রথমে বলছিলাম, আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না। এবং এখন এসে কেন এই রিপোর্টটি করা হলো, যখন বাংলাদেশের গণমাধ্যম আগেকার মতোই রয়েছে, নিয়ন্ত্রিত অবস্থা রয়েছে, যতই সরকার বলুক না কেন যে মানে দেশের সর্বসেরা সময় এখন গণমাধ্যমগুলো উপভোগ করছে, এগুলো একেবারে বাজে কথা। যারা বলেন যে আমরা কথা বলছি, আমরা আগেও কথা বলেছি বিধায় আমাদেরকে পে করতে হয়েছে অনেক ধরনের অনেক কিছু, এখনো আমাদেরকে পে করতে হচ্ছে। তবে যারা কথা বলেন তারা ঠিকই সবসময় বলে যান। ভালো থাকুন দর্শক, সবাই। সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আওয়ামী লীগকে কিভাবে হারিয়ে দেবেন এই প্রসঙ্গটা নিয়ে। গতকালকে একটি জানাজা দেখলাম একজন জেলা আওয়ামী লীগ নেতা, আপনারা জানেন যে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ সভাপতি সোলাইমান হক জোয়ারদার, যিনি জাতীয় সংসদের সদস্য ছিলেন বেশ কয়েকবার, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি জাতীয় সংসদের হুইপ ছিলেন। সেই মানুষটি গত পরশু শুক্রবারে মৃত্যুবরণ করেন এবং গতকালকে শনিবারে চুয়াডাঙ্গায় তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। আমি কালকে জানাজার দৃশ্য দেখে বিশেষ করে আমার কাছে মনে হয়েছে যে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, কিন্তু বাস্তবতা হলো যে আওয়ামী লীগকে আসলে কিভাবে নিষিদ্ধ করবেন। কালকে জানাজার দৃশ্য অভাবনীয় দৃশ্য, হাজার হাজার, এটি যদি লক্ষ কোটি জনতার উপস্থিতি বলেন তাহলেও ভুল হবে না। আওয়ামী লীগকে আসলে চাইলেই মাটির সাথে মিশিয়ে দেওয়া সম্ভব? আওয়ামী লীগকে কি চাইলেই আওয়ামী লীগকে ধ্বংস করে ফেলানো সম্ভব?
এটি যে সম্ভব না, গতকাল এক শোককে কেন্দ্র করে মানুষের উপস্থিতি, মানুষের অংশগ্রহণ সেটি বলে। এমনি কোনো জনসভা বা কোনো রাজনৈতিক কর্মসূচিতে লোকজন ভাড়া করে নিয়ে আসা হয়, কিন্তু জানাজার মতো এমন একটি কর্মসূচিতে নিশ্চয়ই মানুষ ভাড়া করে আনা হয়নি। আমি গতকালকে ফেসবুকে একটি পোস্ট দিয়ে বলেছিলাম যে জানাজায় অংশগ্রহণকারী মানুষগুলো নিশ্চয়ই ভাড়া করা নয়, এগুলো স্বতঃস্ফূর্ত ভাবে এসেছে। এই একটি উদাহরণ থেকে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান, আওয়ামী লীগকে ধ্বংস করতে চান, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে চান, তাদের অন্ততপক্ষে একটি বোধোদয় হওয়া উচিত। এই যে শোককে কেন্দ্র করে এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, একজন জেলা আওয়ামী লীগ নেতার, জেলা আওয়ামী লীগের সভাপতির, একজন আঞ্চলিক নেতার জানা যায় এই উপস্থিতি। আজকে আওয়ামী লীগ কি দেশ ছেড়ে পালিয়ে গেছে? আওয়ামী লীগ দেশেই আছে। সীমিত কিছু মানুষ, এটি 1% হবে না, হয়তো পাশের দেশ ভারতে আশ্রয় নিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে, সেটি কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে জেলা আওয়ামী লীগের নেতা, উপজেলা আওয়ামী লীগের নেতা, কিন্তু বেশিরভাগ মানুষ বাংলাদেশে অবস্থান করছে। আজকে জানা যায় যেভাবে মানুষ উপস্থিত হয়েছে স্বতঃস্ফূর্ত ভাবে, সব বাধা, সব প্রতিরোধ, মানে সব শঙ্কা, পুলিশের চোখ রাঙানো, আইন শৃঙ্খলা বাহিনীর চোখ রাঙানো উপেক্ষা করে যেভাবে মানুষ বেরিয়ে এসছে। আজকে জাতির ক্রান্তিকালে বাংলাদেশ এক কঠিন সময় অতিবাহিত করছে। দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী এমন কিছু কর্মকাণ্ড হচ্ছে, এমনকি মুক্তিযুদ্ধ বিরোধী এমন কিছু কর্মকাণ্ড হচ্ছে। এই মানুষগুলো যদি বেরিয়ে আসে সারা বাংলাদেশ থেকে, যেভাবে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ সভাপতি সুলাইমান হক সেলুন জোয়ারদারের জানা যায় যেভাবে অংশ নিলেন, এভাবে যদি সারা বাংলাদেশ থেকে স্রোতের মতো মানুষ বেরিয়ে আসে, তাহলে কিভাবে ঠেকাবেন? কিভাবে ঠেকিয়ে দেবেন? কতজনকে গ্রেপ্তার করবেন? এ যাবৎ 3.5 লক্ষাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে সারা বাংলাদেশে। আহ জেলখানার ধারণ ক্ষমতা, আমি নিজেও ভিডিওতে একাধিকবার বলেছি, আপনারাও জানেন, মাত্র 42,000 বাংলাদেশের জেলখানার ধারণ ক্ষমতা। সেই 42,000-এর কয়েক গুণ মানুষকে ইতিমধ্যে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়েছে। আর কতজন অ্যারেস্ট করবেন? এখনই জেলখানায় রাখবার জায়গা নেই, গাদাগাদি করে রেখেও সম্ভব হচ্ছে না। কাজে আজকে যারা ভাবছেন যে আওয়ামী লীগকে পুরোপুরি নিশ্চিহ্ন করবেন, এটি কিন্তু একদম অসম্ভব। আর্টিফিশিয়াল কোনো কাজ করা যায় না, বাই ন্যাচারাল করতে হয়। কিন্তু আওয়ামী লীগেরও তো কিছু ভালো কাজ আছে, অনেক ভালো কাজ আছে। আওয়ামী লীগের জন্ম থেকে শুরু করে আজকে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, 52-র ভাষা আন্দোলন, স্বাধীন বাংলাদেশে 90-এর গণ অভ্যুত্থান, বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগের অসামান্য অবদান আছে। আজকে এই দেশটা যে দাঁড়িয়ে আছে, এই দেশটা দাঁড়িয়ে থাকবার পেছনেও আওয়ামী লীগের অসামান্য অবদান আছে। বিতর্কিত কর্মকাণ্ড আছে। আমি যদি সেই অর্থে বলি, বাংলাদেশের রাজনীতির সব রাজনৈতিক দলের বিতর্কিত কর্মকাণ্ড আছে, কিন্তু আজকে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে একমাত্র আওয়ামী লীগ ছাড়া কাঠগড়ায় আর কেউ দাঁড়াবে না। আজকে এই যে বিএনপির দোষ নেই, জাতীয় পার্টির দোষ নেই, জামাতের দোষ নেই। আজকের অবস্থা দেখে মনে হচ্ছে যেন বিএনপি এই মুহূর্তে কিংবা জামাত এই মুহূর্তে সবচেয়ে পবিত্র একটি রাজনৈতিক দল। বিএনপি বাংলাদেশে ক্ষমতায় ছিল না, রাষ্ট্র ক্ষমতায়, জামাত যৌথভাবে ক্ষমতায় ছিল না, ঠিক আছে? তো থেকে অন্যায় অপকর্ম হয়নি, তাহলে কিভাবে ধোয়া তুলসী পাতাটা হয়? কিভাবে সব দোষ আওয়ামী লীগের, সব দায় আওয়ামী লীগের? আজকে অবস্থাটা কিন্তু তেমন। আজকে আওয়ামী লীগকে ভেনিশ করবার জন্য, ধ্বংস করবার জন্য যেভাবে ষড়যন্ত্রমূলক ভাবে সব রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে, সেটি আসলে সম্ভব না। আজকে আওয়ামী লীগ যদি এই যে সেলুন জোয়ারদারের জানা যায় যেভাবে বেরিয়ে এসছে, সব প্রতিকূলতা উপেক্ষা করে আজকে দেশ রক্ষায়, আজকে সারা বাংলাদেশে একযোগে আওয়ামী লীগ বেরিয়ে আসে, তাহলে কিন্তু
আর একটা 5 আগস্টের পরিণতি ঘটবে। 5 আগস্টের পরিণতি ঘটিয়ে যেভাবে আওয়ামী লীগকে বেতাড়ান করা হয়েছে, আওয়ামী লীগ যদি আসলে সর্বশক্তি নিয়ে বেরিয়ে আসে, তাহলে আজকে ঠিক রিভার্স ঘটবে। 5 আগস্টে আওয়ামী লীগকে যেভাবে বিতাড়ন করা হয়েছে, ঠিক অন্যান্য যারা আজকে হম্বিতম্বি করছে তাদের কিন্তু বিদায় ঘটবে। কাজেই আমি বলবো, আমার বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার পরামর্শ যে আওয়ামী লীগ যেভাবে আছে থাকতে দিন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন, এটিও আসলে বিধিসম্মত হয়নি। যেভাবে ছিল, যেভাবে থাকবে সেভাবেই থাকতে দেওয়া উচিত, সেখানেই তাদের সৌন্দর্য। কিন্তু আজকে অস্বাভাবিক পরিবেশ তৈরি করেছেন। এই অস্বাভাবিক পরিবেশ থেকে আরো ভয়ঙ্কর কোনো অস্বাভাবিক পরিবেশের দিকেই কিন্তু বাংলাদেশ যাচ্ছে। আমি সব কথার শেষ কথা বলতে চাই, গতকালকের জানাজার উদাহরণ এটাই দেয়, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, এবং আওয়ামী লীগ নিশ্চিত করে ফিরবে খুব শীঘ্রই। সেদিন আর খুব বেশি দূরে নয়, কারণ অন্যায় অপকর্ম এতটা বেশি হয়ে যাচ্ছে, যেখান থেকে রক্ষা করতে আওয়ামী লীগকে ফিরে আসতে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই।